যে ধ্বনি জাগায় প্রাণ সে আওয়াজ তোলে রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM। শুরু হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফোন ইন অনুষ্ঠান। হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। শ্রোতা আসসালামু আলাইকুম। আজ 19 মে 2025 খ্রিস্টাব্দ, 5 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, 21 জিলকদ 1446 হিজরি, রোজ সোমবার। আমাদের স্টুডিওর ঘড়ির সময় বিকেল 3:40। দূরের ও কাছের যে যেখানে বসে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শুনছেন, সকলকে জানাই অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা শুনছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও ডিজাস্টার রেসপন্স ডিপার্টমেন্ট কর্তৃক বাস্তবায়নাধীন IFRC সাপোর্টেড সাইক্লোন রেসপন্স অপারেশন প্রকল্পের সহযোগিতায় জনপ্রিয় কলিং লাইভ হেলো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। প্রচারিত হচ্ছে রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM থেকে। শ্রোতা, আজকের বিষয় হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাব ও আগাম সতর্কতা ব্যবস্থা। আর এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি CEA টিমের পক্ষ থেকে। আজ আমরা হাজির হয়েছি অনুষ্ঠানের ৩য় পর্ব নিয়ে। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হবে আগামী বুধবার ২১ মে বিকেল ৩:১৫ একই তরঙ্গে। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে ফোনে যুক্ত আছেন জনাব মোহাম্মদ মাজহারুল হক, সহকারী পরিচালক, হাতিয়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি CPP। প্রিয় অতিথি, আপনাকে স্বাগত আজকের আয়োজনে। আপনাকেও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। পুরো অনুষ্ঠান জুড়ে শ্রোতা আপনাদের সাথে থাকবো আমি পাপিয়া সুলতানা। এই অনুষ্ঠানে থাকবে ঘূর্ণিঝড় নিয়ে কথিকা, সাধারণ মানুষের কথা, শ্রোতাদের মতামত বা জিজ্ঞাসা এবং অতিথির সাথে আলোচনা। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারবেন। স্টুডিওর ফোন নাম্বার 01316744888 এই নাম্বারে। এই নাম্বারে আপনারা ফোন বা SMS করেও জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন অতিথিকে আজকের বিষয়ে। শ্রোতা, অনুষ্ঠান চলাকালীন সময়ে 01316744888 নম্বরে ফোন বা SMS করে আপনারা ঘূর্ণিঝড়ের প্রভাব ও আগাম সতর্কতা ব্যবস্থা নিয়ে কি কি করণীয় তা জানাতে পারবেন প্রশ্ন করার মাধ্যমে। এছাড়াও জানাতে পারবেন অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত। আর সবচেয়ে সেরা প্রশ্নটি যিনি করবেন সেই শ্রোতা হয়ে যাবেন আজকের অনুষ্ঠানের সেরা প্রশ্নকর্তা। তার জন্য থাকছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সৌজন্য উপহার। প্রিয় শ্রোতা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনেন তারা জানেন, যারা নতুন করে শুনছেন আজ আপনাদের সকলকে জানাই প্রতিবারই স্টুডিওতে অথবা ফোনে যুক্ত থাকেন একজন বিশেষজ্ঞ অতিথি। তিনি শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি হতে পারবেন আমাদের আজকের ৩য় পর্বের সেরা প্রশ্নদাতা। তাই আমাদের সাথে যুক্ত থাকুন। শ্রোতা, প্রথমে শুনবো ঘূর্ণিঝড়ের কারণে আমাদের কি কি সমস্যা হয় এই বিষয় নিয়ে জনপদের কণ্ঠস্বর গ্রন্থনা করছেন গোলাম কিবরিয়া। আসসালামু আলাইকুম আফা, আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম বকুলারা বেগম, আমার বাড়ি ঝাঁঝমারা ইউনিয়নে মেকফাসান 8 নং ওয়ার্ড। আচ্ছা আফা, ঘূর্ণিঝড়ের কারণে মানুষের কি কি ক্ষতি হয়? ঘূর্ণিঝড়ের কারণে ঘর বাড়ি নষ্ট হয়, চাল উড়ে লই যায়, ছেলে মেয়ে লেখাপড়ার ক্ষতি হয়, ফসলাদি নষ্ট, গরু ছাগলের ক্ষতি হয়, গাছপালা পড়ি রাস্তাঘাট পুরি যায়, ছেলে মেয়ে যাইতে না, রিক্সা গাড়ি চলতে পারে না। আচ্ছা আফা, ঘূর্ণিঝড়ের কারণে আপনার কি ক্ষতি হয়? আমার ক্ষতি ঘর বাড়ি পড়ি যায়, এই হসকিতি মস্কিতি চলি যায়, ধান করছি ধান ডুবি যায়, জোয়ার আয়, আবার যে গরু ছাগল বানতে পারি না, গরু ছাগলে ঘাস আনা, গাছ গাছলা ভাঙ্গি যায়, অতিবৃষ্টির কারণে ঘরের থেকে বাইরে হইতে না, অনেক সময় দেখা যায় চাইলেও তো দিতে পারি না ভাত পাইতাম বলি। ধন্যবাদ আফা আপনাকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। শ্রোতা, শুনছেন রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM থেকে পুনঃ লাইভ অনুষ্ঠান হেলো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে এর ৩য় পর্ব।
শুনলাম হাতিয়া উপজেলার সাধারণ মানুষের প্রতিক্রিয়া। ঘূর্ণিঝড়ের কারণে আমাদের কি কি সমস্যা হয় এই বিষয়ে। শ্রোতা, আমাদের সম্মানিত অতিথি আমাদের সাথে আছেন, চলুন আমরা সরাসরি অতিথির কাছে চলে যাচ্ছি। সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ মাজহারুল হক, সহকারী পরিচালক, হাতিয়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি। আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি, ঘূর্ণিঝড়ের প্রভাবে এই এলাকার মানুষের পারিবারিক, সামাজিক বা অর্থনৈতিক কি ধরনের সমস্যা হয়? সম্মানিত অতিথি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাবে এই এলাকার বিশেষ হাতিয়া এলাকার মানুষের পারিবারিক, সামাজিক বা অর্থনৈতিক কি ধরনের সমস্যা হয়। এখন এইগুলো হচ্ছে আপনার যে সমস্যাগুলো হয় এটা দুই ধরনের, একটা হচ্ছে সম্পদগত আর একটা হচ্ছে জানমালের। তো এখন সম্পত্তির যেটা হয় সেটা আপনার এক সময় হয়তো রিকভারি করা যায়, কিন্তু জানমালের যেটা হয় সেটা তো আর বিশেষ করে প্রাণের ক্ষতি যেটা সেটা রিকভারি করা যায় না। আর ঘূর্ণিঝড়ের বাংলাদেশের ইতিহাস যদি আমরা দেখি তাহলে এটাকে দুইটা পর্ব করা যায়। এক হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে যে পর্ব সেটা, এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে পর্ব সেটা। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে 1970 সালে একটা প্রচন্ড ঘূর্ণিঝড় হয়েছিল বাংলাদেশের ভোলা অঞ্চল, এবং একটা অংশ হাতিয়ার উপর দিয়ে গিয়েছিল। ওখানে প্রায় 10 লক্ষ লোক মারা গিয়েছিল এবং অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছিল। মানুষের জীবন ধারা প্রচন্ড রকম স্বাভাবিক দ্বারা ব্যাহত হয়েছিল। তারপর আসি যে বাংলাদেশ স্বাধীনের পর 1991 সালের 29 এপ্রিল একটা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়, যেটা আপনার চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে যায়, উড়িষ্যার ইয়ে দিয়ে যায়। এবং তার পরবর্তী সময় দেখা যাচ্ছে 2007 সালে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, সেটার নাম হচ্ছিল সিডর। সেটা হচ্ছে খুলনা অঞ্চল, বগুড়া অঞ্চল, ওই অঞ্চলের উপর দিয়ে যায়। তো এরপর আমি 1970-এর পর একটা জিনিস খেয়াল করবেন আপনারা, যে হাতিয়ার উপর দিয়ে বড় ধরনের কোন ঘূর্ণিঝড় বয়ে যায়নি, কিন্তু বিশেষজ্ঞরা বলতেছেন যে বর্তমানে হাতিয়ার উপর দিয়ে একটা বড় ধরনের ঘূর্ণিঝড় বয়ে যেতে পারে, একটা আশঙ্কা রয়ে গেছে। সেই ক্ষেত্রে যদি ঘূর্ণিঝড় হয় তাহলে আমাদের হাতিয়ার কি কি ধরনের সমস্যা হয়। আপনার প্রথম সমস্যা যেটা সেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোগত, আপনার ঘর বাড়ি, রাস্তাঘাট, তারপর এগুলি আপনার ক্ষতিগ্রস্ত হয়। তারপর তার পাশাপাশি আপনার অর্থনীতি, সেটাও বিশাল একটা ক্ষতি। আপনার জমির ফসল নষ্ট হয়ে যায়, পুকুরের মাছের ঘেরের মাছ চলে যায়। তারপর হচ্ছে জীবন জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়, বিশেষ করে দুর্যোগ পরবর্তী কোথায় নেমে আসে। মানুষের কাজ করার মতো জায়গা থাকে না, যে কাজটা দিবে কাজ দেওয়ার মতো লোকও তখন থাকে না। অর্থাৎ স্বাভাবিক যে পরিস্থিতি, স্বাভাবিক যে জীবনধারা, স্বাভাবিক যে আপনার জীবনধারা, এটা মানুষের পক্ষে স্বাভাবিকভাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা মারা যায় বা আহত হয় তাদের ব্যাপারটা তো আলাদা, কারণ যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় না নেয় তারাই মূলত এই ক্ষতিটার সম্মুখীন হয়। অনেকে মারা যায়, অনেকে আহত হয়, যেটা অনেকে দুর্বিষহ জীবন যাপন করতে হয়। আর তারপর আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে আহত হয় না, মারাও যায় না, কিন্তু মানসিক ভাবে আপনার আঘাতপ্রাপ্ত হয়, যেটার বোঝা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। এটাও একটা ব্যাপার রয়েছে। তো এখানে যে সামাজিক, পারিবারিক যে সমস্যা এগুলি তো হচ্ছে, আর তারপর সর্বোপরি যেটা অর্থনৈতিক, এটাও আপনার হচ্ছে। কিন্তু মানুষের যান এবং মালের যে ইয়েটা হচ্ছে, বিশেষ করে যানের যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে, এটা তো ফিরে পাওয়া সম্ভব না। তো সবাইকে আমি অনুরোধ করবো যেটা, সেটা হচ্ছে ঘূর্ণিঝড় যদি হয় তাহলে অবশ্যই আপনার নিজের যানের প্রতি খেয়াল রাখবেন। নিজের যান শুধু রক্ষা করলে হবে না, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, এলাকাবাসী, পাড়ার প্রতিবেশী সবার যানমাল রক্ষার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। জি, সম্মানিত অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। সম্মানিত অতিথি, আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাচ্ছি, ঘূর্ণিঝড় সতর্ক সংকেত এবং সংকেতের অর্থ সম্পর্কে যদি বলেন শ্রোতাদের উদ্দেশ্যে। অবশ্যই, আমরা যারা হাতিয়াতে বসবাস করি, হাতিয়া ঘূর্ণিঝড় প্রবণ একটি অঞ্চল, কারণ এটা 3 দিকে নদী, একদিকে সমুদ্র, দক্ষিণ বঙ্গোপসাগর, মেঘনা মোহনার মধ্যে অবস্থিত। তো এখন একটি বিচ্ছিন্ন দ্বীপ। তো এখানে যে কোনো মুহূর্তে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। এখন আমরা ঘূর্ণিঝড়ের রিস্কের মধ্যে রয়েছি, হাতিয়া যারা রয়েছে। এখন ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত জানাটা আমি সবার জন্য প্রয়োজনীয় মনে করি। প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি, ঘূর্ণিঝড়ের সংকেত
মোট 10টি। আমি 10টি সংখ্যা সম্পর্কে সংক্ষেপে শুধু নামগুলি বলতেছি। আচ্ছা, এবং করণীয় কি সেটা আমি বলতেছি। 1 নম্বরের নাম হচ্ছে, প্রথম যেটা 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত, 2 নম্বর হচ্ছে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত, 3 নম্বরের নাম হচ্ছে 3 নং স্থানীয় সতর্ক সংকেত। সিগন্যাল যদি 1 থেকে 3 হয় কোনো পতাকা উঠবে না, এবং তার পাশাপাশি মানুষ এটা মুখে মুখে প্রচার করবে। বিশেষ করে সিপিপি স্বেচ্ছাসেবক যারা আছে তাদের দায়িত্ব দেওয়া আছে, এবং তার পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া আছে, তারা এই জিনিসগুলি মুখে মুখে প্রচার করবে। 4 নম্বরের নাম হচ্ছে 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত। 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দিয়ে একটি পতাকা উঠবে। পরবর্তী হচ্ছে বিপদ সংকেত, 5 নং বিপদ সংকেত, 6 নং বিপদ সংকেত এবং 7 নং বিপদ সংকেত। এই যে বিপদ সংকেত 3টা দেওয়া হচ্ছে, 5 নং, 6 নং এবং 7 নং বিপদ সংকেত, এটা কোন ধরনের ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে দেওয়া হয় এসব আপনাদের একটু সাধারণ মানুষকে জানতে হবে, বুঝতে হবে। অল্প অথবা মাঝারি মাপের ঘূর্ণিঝড় যদি বন্দরের উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা এলাকার উপর দিয়ে আঘাত হানার সম্ভাবনা থাকে, তখনই সাধারণত এই বিপদ সংকেতটা দেওয়া হয়। বিপদ সংকেত যদি দেওয়া হয় তাহলে 2টা সিগন্যাল ফ্ল্যাগ বা সংকেত পতাকা উঠাতে হবে, এবং তার পাশাপাশি প্রচার প্রচারণায় নামতে হবে। বিশেষ করে দায়িত্বপ্রাপ্ত যারা আছে, প্রচার প্রচারণের দায়িত্ব কিন্তু সবার না, সরকারের সংশ্লিষ্ট বিধিবদ্ধ সংস্থা আছে যারা প্রচার কার্য পরিচালনা করবে। এর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে সাইন্টিফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা সিপিপি। সিপিপি কে দায়িত্ব দেওয়া আছে এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া আছে। তারা যখন আপনার বিপদ সংকেত 5 নাম্বার হোক, 6 নাম্বার হোক অথবা 7 নাম্বার হোক, যখনই দেখানো হবে তখনই তারা 2টা পতাকা উত্তোলন করবে। তার পাশাপাশি লোকজনকে সতর্ক করার জন্য আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য মাইকিং করবে, এবং তার পাশাপাশি যদি অপসারণ নির্দেশ পাওয়া যায় লোকজনকে আশ্রয় কেন্দ্রে তারা নিয়ে আসবে। এবং পুরুষদের জন্য পুরুষ এবং মহিলাদের জন্য মহিলা স্বেচ্ছাসেবক রয়েছে। পরবর্তী যেটা সেটা হচ্ছে বিপদের চেয়ে আর বড় বিপদ, বেশি বিপদ, সেটা হচ্ছে মহাবিপদ। মহাবিপদ সংকেত 3টি, 8 নং মহাবিপদ সংকেত, 9 নং মহাবিপদ সংকেত এবং 10 নং মহাবিপদ সংকেত। বিপদ সংকেত দেওয়া হয়তো অল্প অথবা মাঝারি ঘূর্ণিঝড়, আর মহাবিপদ সংকেত দেওয়া হয় প্রচন্ড শক্তিশালী ঘূর্ণিঝড়ের জন্য। সাধারণত মহাবিপদ সংকেত গুলো দেওয়া হয়, অর্থাৎ মহাবিপদ সংকেতে বিপদ সংকেতের যে ঝড়ের তীব্রতা, আকার সবকিছু বেশি হওয়ার সম্ভাবনা থাকবে এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে। এখন মহাবিপদ সংকেত যদি দেওয়া হয় 8, 9, 10 3টা বা যে কোনো একটা, তাহলে আমাদের প্রথম করণীয় হচ্ছে 3টা পতাকা উঠানো। এবং পতাকা উঠানো কিন্তু এটা সাধারণ মানুষ যারা তারা পারবে না, সরকারের যে বিধিবদ্ধ সংস্থা আছে বিশেষ করে সিপিপি কে এই ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়। যে স্বেচ্ছাসেবক আছে বা লিডার আছে তারা 3টি পতাকা চালনা চালাবে, এবং সে তার পাশাপাশি আপনার সাইরেন বাজাবে। এই পতাকা একসাথে ওঠা, সাইরেন বাজানো, এবং তার পাশাপাশি যদি মাইকে প্রচারণা চলে বুঝতে হবে ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই, বাঁচতে হলে নিজেকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে হবে, এবং তার পাশাপাশি আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাইকে নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত অতিথি আপনার গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। প্রিয় শ্রোতা, শুনছেন হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে এর 3য় পর্ব। প্রিয় শ্রোতা, জানিয়ে দিই জীবনের জন্য জরুরি কিছু তথ্য। ঘূর্ণিঝড় মৌসুম শুরু হওয়ার পূর্বে আমাদের বাড়ির দুর্বল অংশগুলো মজবুত করতে হবে। পুরনো দড়ি, পেরেক, খুঁটি পরিবর্তন করে নতুন করে লাগাতে হবে। ঘরের চাল ও বেড়ার খুঁটির সাথে বেঁধে রাখতে হবে খুঁটির সাথে। সম্মানিত অতিথি, এর মধ্যে আমাদের কাছে একজন শ্রোতা ফোন করেছে, আমরা কি ফোনটি নিয়ে নিব? সম্মানিত অতিথি, জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। আমি সুমন বলছিলাম ছোটগ্রাম থেকে। উপকূলের শক্ত গাছনি ঘর রয়েছে, ঘূর্ণিঝড়ের সময় কি আমরা সেই ঘর সরিয়ে নিব? উপকূলে আপনার শক্ত ঘর রয়েছে, সেই ঘর আপনি সরিয়ে নেবেন কিনা ঘূর্ণিঝড়ের সময়? সম্মানিত শ্রোতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনার উত্তর আমাদের সম্মানিত অতিথি রয়েছেন, দিবেন, আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ। জি, শ্রোতা প্রশ্ন করেছেন যে ওনার শক্ত ঘর আছে বেড়িবাঁধের কাছাকাছি, সেখান থেকে যখন ঘূর্ণিঝড় শুরু হবে তখন তিনি ঘরটা সরিয়ে নেবেন কিনা। আচ্ছা, প্রথম কথা যেটা সেটা হচ্ছে ওনার শক্ত ঘর আছে কি ধরনের সেটা দেখতে হবে। যদি স্থায়ী তাই তো ছড়ানোর প্রয়োজনও পড়বে না। দ্বিতীয় কথা হচ্ছে এটা সম্ভব না, কিন্তু যদি অস্থায়ী
স্থায়ীকর হয়, যদি সরানোর মতো হয়, তাহলে ঘূর্ণিঝড়ের অবশ্যই সেটা সরিয়ে নেওয়াটা ভালো হবে। জি জি, ধন্যবাদ সম্মানিত অতিথি। সম্মানিত শ্রোতা, আপনি যিনি ফোন করেছেন, প্রশ্ন করেছেন, আপনার উত্তর পেয়েছেন, নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য। শ্রোতা, মনে রাখবেন, ঘূর্ণিঝড় থেকে বাঁচতে অবশ্যই আপনাকে সাইক্লোন শেল্টারে যেতে হবে। তাই ঘূর্ণিঝড় মৌসুম শুরু হওয়ার আগে পূর্ব প্রস্তুতি হিসেবে আশ্রয় কেন্দ্রে যাওয়ার রাস্তা, সাঁকো সকলে মিলে মেরামত করতে হবে। ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এমন সময়ে নারীরা শাড়ির বদলে সালোয়ার কামিজ পরতে হবে, চুল শক্ত করে খোপা করে বেঁধে নিতে হবে। আরো একজন শ্রোতা ফোন করেছেন, সম্মানিত অতিথি, আমরা কি ফোনটি নিয়ে নিব? অবশ্যই নিয়ে নেবেন। জি, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শেফালি বেগম। জি, কোথা থেকে বলছেন? আচ্ছা, প্রশ্ন করুন। ঘূর্ণিঝড়ের সতর্ক সম্পর্ক কি? ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত কি কি? জি, ধন্যবাদ সম্মানিত শ্রোতা। আপনার প্রশ্নের উত্তর আমার সম্মানিত অতিথি রয়েছেন, তিনি উত্তর দিবেন। আমাদের শ্রোতা জানতে চেয়েছেন ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেতগুলো কি কি, মানে সতর্কতাগুলো কি কি, সংকেত না, সতর্কতাগুলো কি কি? আচ্ছা, একটা হচ্ছে যেটা সতর্ক সংকেতের অংশ হিসাবে সতর্ক সংকেত। সতর্ক সংকেত রয়েছে দুইটি, একটা হচ্ছে 1 নং দূরবর্তী সতর্ক সংকেত এবং দ্বিতীয় 3 নম্বরে রয়েছে 3 নং স্থানীয় সতর্ক সংকেত। সংকেত হচ্ছে সতর্ক সংকেত এই তিনটা। আর দ্বিতীয় আপনি যে জিনিসটা বললেন সেটা হচ্ছে যে ঘূর্ণিঝড়ের সতর্কতা গুরুত্ব। জি, আচ্ছা, এখন ঘূর্ণিঝড়ের আপনার সতর্কতা গুলো নিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, নিয়মিত আবহাওয়া বার্তা শুনতে হবে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে সিবিপি যারা আছে তাদের সাথে ক্লোজ রিলেশন রাখতে হবে এবং আবহাওয়া বার্তা তাদের কাছ থেকে শুনতে হবে। আর ঘূর্ণিঝড় যদি আসে বা পাশাপাশি আসার সম্ভাবনা বা আঘাত করার সম্ভাবনা থাকে, এটা আপনারা রেডিও, টেলিভিশন, বিভিন্ন প্রচার মাধ্যম, রেডিও সাংবাদিক এর মাধ্যমে আপনারা খবরগুলো পেয়ে যাবেন। তার পাশাপাশি যদি আপনার 4 নাম্বার থেকে আমরা শুরু করে 10 নাম্বার পর্যন্ত মহাবিপদ সংকেত হয় বা 5, 6, 7 বিপদ সংকেত হয় বা 4 নাম্বার স্থানীয় হুঁশিয়ারি সংকেত হয়, তাহলে সেই ক্ষেত্রে পতাকা উত্তোলন করা হবে সংকেত অনুযায়ী 1টা, 2টা বা 3টা। তারপর আপনার প্রয়োজন অনুযায়ী সিগন্যাল অনুযায়ী মাইকে করা হবে এবং লোকজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে। তো এগুলি হচ্ছে ঘূর্ণিঝড়ের করে সতর্কতা। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনি গুরুত্বপূর্ণ উত্তর দিয়েছেন। আমাদের শ্রোতা শেফালি আক্তার, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন নিশ্চয়ই। শ্রোতা, শুকনো খাবার, নিরাপদ খাবার পানি, লাকড়ি ও শিশুদের প্রয়োজনীয় খাবার ব্যবস্থা হাতের কাছে রাখতে হবে ঘূর্ণিঝড়ের সময়। ঘূর্ণিঝড়ের সময় নারী, শিশু, প্রতিবন্ধী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি বিপদাপন্ন হয়ে পড়েন। তাদের প্রয়োজনের প্রতি নজর দিতে হবে। ঘূর্ণিঝড়ের আগে, চলাকালীন বা শেষে প্রয়োজনীয় তথ্য জানতে নিয়মিত রেডিও শুনতে হবে। হাতের কাছে মোমবাতি, ম্যাচ, টর্চ লাইট ও ব্যাটারি রাখতে হবে। আসন্ন ঘূর্ণিঝড়ের সংকেত ও প্রয়োজনীয় তথ্য জানতে আপনার এলাকার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি, সিপিপি অফিস ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। সম্মানিত অতিথি, এর মধ্যে আমাদের আরো একটি ফোন এসেছে, আমরা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি তৈরিয়া পূর্ববাসে 7 নম্বর রাজপুর। জি, কে বলছেন? আমার নাম সকিনা বেগম। সকিনা বেগম, প্রশ্ন করুন। ঘূর্ণিঝড়ের সময় বাড়িঘর কিভাবে নিরাপদ রাখা যায়? জি, ধন্যবাদ সম্মানিত শ্রোতা, আপনার প্রশ্নের উত্তর অতিথি রয়েছেন, তিনি উত্তর দিবেন। ঘূর্ণিঝড়ের সময় বাড়িঘর কিভাবে নিরাপদ রাখা যায়? সম্মানিত অতিথি, আমাদের যে শ্রোতা ফোন করেছেন তিনি জানতে চেয়েছেন। আচ্ছা, প্রতি বছর ঝড় ঝঞ্ঝার মৌসুম আসার আগে আপনার ঘরের চাল ও খুঁটির সংযোগ শক্ত নতুন দড়ি দিয়ে বাঁধতে হবে। যদি সম্ভব হয় স্টিলের পাখানো আংটার মতো পাত করিয়ে বড় প্যারেক দিয়ে আটকান। আরেকটা জিনিস আমার শ্রদ্ধার জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে আমাদের ঘূর্ণিঝড়ের মৌসুম বছরে হচ্ছে 2 বার, এপ্রিল, মে এবং অক্টোবর, নভেম্বর। এই সময়কালীনের আগে আপনাদের এই প্রস্তুতিটা আপনার সম্পন্ন করতে হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ সম্মানিত অতিথি। প্রিয় শ্রোতা, আপনি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। প্রিয় শ্রোতা, সরাসরি অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন হাতিয়া রেডিও সাগরদ্বীপ FM 99.2 থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহায়তায়। শ্রোতা, মনে রাখবেন, অনুষ্ঠানের শেষে আমরা জানিয়ে দিব সেরা প্রশ্নকর্তার নাম। তাই আমাদের সঙ্গে যুক্ত থাকুন, শুনতে থাকুন হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে। আর এই অনুষ্ঠানটি যদি কোনোভাবে আপনার ভালো লাগে, ফোন করুন
এবং জানান আমাদেরকে, কারণ আমরা শুনছি আপনাকে। সম্মানিত অতিথির কাছে আমরা আবারও ফিরে যাচ্ছি। সম্মানিত অতিথি, আপনার কাছে আমরা আবারও ফিরে এসেছি। ঘূর্ণিঝড় সতর্ক সংকেত জানা এবং জনগণকে জানানো কেন গুরুত্বপূর্ণ, আপনার অভিজ্ঞতার আলোকে যদি বর্ণনা করতেন। ঘূর্ণিঝড় সতর্ক সংকেত সম্পর্কে জানা যেরকম প্রয়োজন, জানানোটাও সেরকম প্রয়োজন। আর আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শুধু আপনার জানলে হবে না, সেটা হচ্ছে মেনে চলাটা তার চেয়ে আরো বেশি জরুরি। দেখো, আমরা কাজ করার সময় দেখেছি সিটের অনেক প্রাণহানি হয়েছে। তারপর 1991 সনের যে ঘূর্ণিঝড় ছিল ওখানে 1.5 লক্ষ লোক মারা গিয়েছিল। 1970 যে ঘূর্ণিঝড় হয়েছিল ওখানে প্রায় 10 লক্ষ লোক মারা গিয়েছিল। তারপরে মহাসেন, সাইক্লোন মোরা এবং অন্যান্য আইলাস, অন্যান্য যে আমাদের ঘূর্ণিঝড় রয়েছে, এতে মৃত্যুর সংখ্যাটা অনেক কমে এসেছে। কারণ মহাসেন ও সাইক্লোন মোরার সময় জনগণ প্রস্তুত ছিল, কিন্তু দিন দিন বর্তমানে দুর্যোগের আঘাত করার শক্তি, আঘাত করার মাত্রা বেড়েছে। একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে সাইক্লোন বা ঘূর্ণিঝড় জনিত মৃত্যুর হার সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে, এবং এটা হচ্ছে প্রস্তুতির জন্য এবং আপনার সব সিগন্যাল মেনে চলার জন্য। এই কারণে সিগন্যাল মেনে চলাটা অত্যন্ত জরুরি। ইংরেজি মাসের এপ্রিল, মে এবং অক্টোবর, নভেম্বর, বছরের 4 মাস ঘূর্ণিঝড়ের মৌসুম। তাই এখন থেকে সতর্ক হতে হবে, এবং তার পাশাপাশি বর্তমান দুর্যোগের মাস চলছে, ঘূর্ণিঝড়ের মাস চলতেছে। সংকেত সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং সংকেত অনুযায়ী প্রয়োজনীয় উদ্যোগ নিতে দেরি করা যাবে না। কেননা জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগ এখন আর সময় মেনে আসছে না, যখন তখন প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হচ্ছে। ধন্যবাদ। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক গুরুত্বপূর্ণ উত্তর দেওয়ার জন্য। আপনার কাছে এবারে আরো একটি বিষয় জানতে চাচ্ছি। জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগ আঘাত হানার সময় আন্দাজ করা যাচ্ছে না। জলবায়ু পরিবর্তন কি একটু বুঝিয়ে বলবেন? আচ্ছা, জলবায়ু পরিবর্তন যদি বুঝতে হয় তাহলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে আবহাওয়াটা কি। যেরকম ধরেন ঠিক এই মুহূর্তে আমাদের হাতিয়া উপজেলার রোদ, মেঘ, বৃষ্টি, তাপমাত্রা এবং প্রবাহিত বাতাসের যে অবস্থা, তাকে আমরা আজকে বিকেল বেলা বা এই সময়ের আবহাওয়া বলবো, বিশেষ করে হাতিয়া প্রেক্ষাপটে। এটা স্বল্প মেয়াদী, বিকেলে একরকম এবং রাতে একরকম, আবার আজ একরকম, আগামী দিন ভিন্ন রকম। আর জলবায়ু হলো কোন স্থানের 25 থেকে 30 বছরের পরিচিত আবহাওয়া বা গড় আবহাওয়া, এটাকে বলা হচ্ছে জলবায়ু। যেরকম বাংলাদেশের জলবায়ু হলো ঋতু অনুযায়ী আমাদের তাপমাত্রা, যেমন এখন চলছে বর্ষাকাল, এখন বর্ষাকাল আসে নাই, এখন আমাদের গ্রীষ্মকাল চলছে বৈশাখগ্রস্ত, আবার আষাঢ় শ্রাবণ, তার পরবর্তীতে হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে আপনার প্রচুর বৃষ্টি হয়, আবার এই সময় কি প্রচুর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর জলবায়ু পরিবর্তন মানে হলো অচেনা আবহাওয়া, প্রকৃতির এমন এক আচরণ যা স্বাভাবিক সময়ের সঙ্গে মেলে না। যেরকম অনেক বেশি গরম পড়া, অসময়ে বৃষ্টিপাত হওয়া, তীব্র শীত লাগা, আগাম বন্যা দেখা দেওয়া ইত্যাদি। অর্থাৎ তাপমাত্রা, বৃষ্টিপাত, তারপর হচ্ছে ঝড়, প্রাকৃতিক দুর্যোগ, এগুলির অস্বাভাবিক পরিবর্তন হওয়াকে জলবায়ু পরিবর্তন বলে। ধন্যবাদ। জি, ধন্যবাদ সম্মানিত অতিথি। এর মধ্যে আমাদের কাছে অনেকগুলো ফোন এবং SMS এসেছে, আমরা একটি ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো শ্রোতা, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, প্রশ্ন করুন। আচ্ছা, ধন্যবাদ। সম্মানিত অতিথি রয়েছেন, আপনার প্রশ্নের উত্তর দিবেন। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। তিনি জানতে চেয়েছেন ঘূর্ণিঝড়ের সময় কোন জিনিসটি হাতের কাছে রাখতে হবে। সম্মানিত অতিথি। আচ্ছা, ধন্যবাদ প্রশ্নের জন্য। ঘূর্ণিঝড়ের জন্য আপনার যখন মোকাবিলা করেন, বিশেষ করে আশ্রয় কেন্দ্রে যখন আশ্রয় নেবেন, তখন আপনাদের শুকনো খাবার, নগদ অর্থ, দলিল, সার্টিফিকেট, রেডিও, ব্যাটারি, টর্চ লাইট, এগুলি করে হাতের কাছে রাখতে হবে। জি, ধন্যবাদ সম্মানিত অতিথি। প্রিয় শ্রোতা, আপনি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়েছেন। সম্মানিত অতিথি আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন। সম্মানিত অতিথি, আপনার কাছে আমরা আবারও ফিরে যাচ্ছি। যে জলবায়ু পরিবর্তন হয়, এটা আসলে কেন এমন হয়, আমরা এর কি প্রভাব দেখছি? জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট।
এর কারণে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। সিএফসি অর্থাৎ ফ্লুরোকার্বন নামক একটি গ্যাস বিভিন্ন স্প্রে, ফ্রিজ, এসি, কলকারখানার গাড়ি ইঞ্জিন এসব থেকে বের হয়, আমাদের বায়ুমণ্ডলকে দারুণ ক্ষতিগ্রস্ত করে। ফলে পৃথিবী অতি গরম হয়ে বরফের পাহাড় গলে যাচ্ছে। এতে করে সমুদ্রে পানির পরিমাণ, এটা আমি প্রভাবের কথা বলতেছি, আপনার দেখা যাচ্ছে যে পৃথিবীর তাপমাত্রা যদি বেড়ে গেলে তখন যে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে বরফ প্রকৃত হচ্ছে, উত্তর মেরু, তারপর হচ্ছে গিয়ে আপনার বরফগুলো গলে যাচ্ছে। এতে করে সমুদ্রের পানির পরিমাণ বাড়ছে এবং সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে। অনেক নিচু দেশ, দ্বীপ এলাকা আপনার পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তাছাড়া সারা বিশ্বের শহরগুলিতে গাছ কেটে ফেলা হচ্ছে, বন উজাড় করা হচ্ছে, ফলে আমাদের বাংলাদেশের মতো দেশগুলিতে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। সময় অসময় ঘূর্ণিঝড় মানুষের আয় রোজগার কমে, বেকার মানুষ সংখ্যা দিন দিন বাড়তে পারে। তাই প্রস্তুতির দিকে বেশি জোর দেওয়া দরকার। আর তার পাশাপাশি এটা প্রভাব আমি আরো কিছু বলি, সেটা হচ্ছে যে অনেক অঞ্চলে, বাংলাদেশের প্রেক্ষাপটেই বলি, বাংলাদেশের গ্রীষ্মকালের গড় তাপমাত্রা বেড়ে গেছে 0.5 ডিগ্রি বিগত 10 বছরের মধ্যে, অর্থাৎ গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে গেছে। এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। আরেকটা প্রভাব হতে পারে সেটা হচ্ছে যে অলরেডি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে পানিতে লবণাক্ততার পরিমাণ বেশি। আপনার মিঠা পানি খাওয়ার জন্য দরকার, খাবারের জন্য মিঠা পানিও বাংলাদেশে অনেক অঞ্চলে পাওয়া যাচ্ছে না। আমরা হাতিয়ার মানুষ ভাগ্যবান যে এখানটা পানি, নোনা পানি না, মিঠা পানি বা লবণাক্ত পানি না, আমরা খাবার পানিটা বিশুদ্ধ পাচ্ছি। এবং দেখা যাচ্ছে যে জোয়ারের সময় আপনার প্রায় 8 কিলোমিটার 100 কিলোমিটার মূল ভূখণ্ডের ভিতর পর্যন্ত নোনা পানি, সমুদ্রের পানি প্রবেশ করে, এবং যার ফলে ওই পানিগুলি লবণাক্ত হয়ে যায়। তো ধন্যবাদ, এগুলি হচ্ছে প্রভাব। জি, ধন্যবাদ সম্মানিত অতিথি গুরুত্বপূর্ণ তথ্যবহুল উত্তরের জন্য। সম্মানিত অতিথি, আপনার কাছে আর একটি বিষয় জানতে চাচ্ছি যে বিপদ সংকেতে আমরা কি করব, আমাদের কি করা উচিত? আচ্ছা, ধন্যবাদ। তো আমরা একটা জিনিস আমরা আলোচনা করেছি যে 5, 6, 7 তিনটা হচ্ছে বিপদ সংকেত, এবং 8, 9, 10 তিনটা হচ্ছে মহাবিপদ সংকেত। যদি বিপদ সংকেত দেখানো যায়, অন্যদেরকে বিপদের খবর জানানো এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য পারিবারিক সামাজিক পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া, এলাকার মসজিদের মাইক, সিপিপি স্বেচ্ছাসেবক এর মাইক, মেগাফোন, হর্ন, সাইরেন ইত্যাদি ব্যবহার করে রেডিও বা টেলিভিশনে প্রচারিত সংকেত, ঘূর্ণিঝড়ের অবস্থান, গতিবিধি সম্পর্কে জানা। একটা জিনিস সেটা হচ্ছে সাধারণ মানুষ এই প্রচারটা করবে না, 2টা ফ্ল্যাগ উঠাবে, তারপর মাইকে প্রচার করবে, লোকজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাবে। এই জিনিসগুলো কাজ করবে বিধিবদ্ধ সংস্থার, সরকার যাদেরকে দায়িত্ব দিচ্ছে আইন করে, যেরকম সিপিপি আছে, রেড ক্রিসেন্ট সহযোগিতা করে থাকে, এবং সরকার দুর্যোগ ব্যবস্থাপনা একটা উইং আছে, তারা ওই কাজগুলি করে থাকে। পরিবারের সঙ্গে পরামর্শ করুন, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিন, সকলকে সাহস যোগান। এই জিনিসগুলো সাধারণ মানুষ যারা আছে তাদেরকে করতে হবে। আপনার বিপদ সংকেতের কথা আপনারা জানলেন, এখন আপনার করণীয় কি? পরিবারের সঙ্গে পরামর্শ করতে হবে। আচ্ছা, আপনার ঘরের ভিটা উঁচু করে দিন, উঁচু জায়গায় মাটির চুলা সরিয়ে নিন, একই সঙ্গে বাড়ির পায়খানার ভিটা উঁচু করতে ভুলবেন না। টিউবওয়েলের চাতাল বা ভিত্তি উঁচু, গবাদি পশুর জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ করুন, কিল্লাতে পানি দিন অথবা তাদের বাঁধন খুলে দিন। নিশ্চিত হয় আগামী কয়েকদিন চালিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত নগদ আপনার সঙ্গে আছে। বিভিন্ন মূল্যবান সামগ্রী, যেরকম জমির দলিল, দস্তাবেজ, অলঙ্কারাদি, ছাত্রছাত্রীদের বই খাতা, সার্টিফিকেট, বা প্লাস্টিকের বক্স বা বাক্সে করে ঘরের মেঝে বা মাটিতে পুঁতে ফেলতে হবে। সম্মানিত অতিথি, আপনাকে একটু থামিয়ে দিচ্ছি, আমাদের একজন শ্রোতা লাইনে আছেন, যদি ওনার প্রশ্নটা নিয়ে। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি কিবরিয়া বলছি। আমার প্রশ্ন হচ্ছে ঘূর্ণিঝড়ের সময় কারা বেশি ঝুঁকিতে থাকে? জি, ধন্যবাদ সম্মানিত শ্রোতা। সম্মানিত অতিথি রয়েছেন, আপনার প্রশ্নের উত্তর দিবেন। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। শ্রোতা জানতে চেয়েছেন ঘূর্ণিঝড়ের সময় কারা বেশি ঝুঁকিতে থাকেন? ঘূর্ণিঝড়ের সময় নারী, শিশু, পরিবারের বয়স্ক সদস্য এবং শারীরিক প্রতিবন্ধী যারা, তারা আপনার সবচেয়ে
বেশি ঝুঁকিতে থাকেন। তার কারণ হচ্ছে তারা অন্যের উপর নির্ভরশীল। অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের কথা আমি বলেছি, নারীর কথা বলেছি বা শিশুর কথা বলেছি, বয়স্ক সদস্য বা প্রতিবন্ধীর কথা বলেছি, তারা নিজেরা অ্যাকশন নিতে পারে না, নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না। আশ্রয় কেন্দ্রে যাবে, এই আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য তারা অন্যের উপর নির্ভরশীল, আর এই কারণেই তারা বেশি ঝুঁকিতে থাকে। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত অতিথি। প্রিয় শ্রোতা কিবরিয়া, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, নিশ্চয়ই আপনি উপকৃত হবেন এবং আমাদের অন্যান্য শ্রোতা যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন সকলে উপকৃত হবেন। আমরা অনুষ্ঠানের অনেকটা শেষের দিকে চলে এসেছি, তবে যাওয়ার আগে আর একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে ঘূর্ণিঝড়ের পরে করণীয় কি হতে পারে? সম্মানিত অতিথি, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঘূর্ণিঝড়ের পরে করণীয় কি হতে পারে? প্রথম কাজ হচ্ছে রেডিও শুনুন, দেখুন আবহাওয়া পরিস্থিতি, এলাকার পরিস্থিতি সম্পর্কে জানুন। কর্তৃপক্ষ কর্তৃক ঘূর্ণিঝড় সিগন্যাল প্রত্যাহার করা হয়েছে, কিন্তু বাইরে ধ্বংসাবশেষ দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন, আশ্রয়স্থল ত্যাগ করা যাবে না। পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে জানুন, নিজের নিরাপত্তা নিশ্চিত করুন। আপনার পরিবার পরিজন প্রতিবেশীর খোঁজ নিন। যথাযথ কর্তৃপক্ষকে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি ও বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে জানান। দুর্যোগ মোকাবেলায় নিয়মিত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখুন। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি সম্ভাব্য অন্যান্য সমস্যা সম্পর্কে সিবিপি স্বেচ্ছাসেবকদের সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন। আরেকটা ব্যাপার এখানে উল্লেখযোগ্য যে আপনারা যখন বিশেষ করে লোকজন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়, আশ্রয় কেন্দ্র থেকে লোকজন যখন চলে আসে তখন আশ্রয় কেন্দ্রের ব্যবহারের অনুপযোগিতা এবং লোকজন আশ্রয় কেন্দ্র ত্যাগ করার পর আশ্রয় কেন্দ্রের স্বেচ্ছাসেবায় উদ্বুদ্ধ হয়ে আশ্রয় কেন্দ্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ব্যবহার উপযোগী রাখতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত অতিথি, আপনার গুরুত্বপূর্ণ সময় রেডিও সাগরদ্বীপকে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার এই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। রেডিও সাগরদ্বীপ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শ্রোতা যারা আছে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। শ্রোতা, এবারে জানিয়ে দিব আজকের অনুষ্ঠানের সেরা প্রশ্নকর্তার নাম। শ্রোতা, আপনারা শুনছেন হ্যালো রেড ক্রিসেন্ট, আমরা শুনছি আপনাকে এর তৃতীয় পর্ব। শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সেরা প্রশ্নকর্তার নাম। আমাদের আজকের অনুষ্ঠানের সেরা প্রশ্নকর্তা হচ্ছেন শেফালি আক্তার, মধুমতি শ্রোতা ক্লাব। অভিনন্দন সেরা প্রশ্নকর্তা, আপনি পাচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে একটি আকর্ষণীয় উপহার। আপনার উপহার খুব দ্রুত আপনার হাতে তুলে দেওয়া হবে। এছাড়াও যারা আজকের অনুষ্ঠানটি শুনছেন, প্রশ্ন করছেন, যারা আমাদের কাছে ফোন করেছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনাদের গঠনমূলক সমালোচনা ও অনুষ্ঠান সম্পর্কিত মতামত আমাদের আগামীর অনুষ্ঠানগুলোকে আরো সুন্দর করতে পারে। তাই আপনাদের মতামত আমাদেরকে লিখে পাঠিয়ে দিন স্টেশন ম্যানেজার রেডিও সাগরদ্বীপ 99.2 FM এই ঠিকানায়। পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারেন বা জমা দিতে পারেন সরাসরি এসে, অথবা রেডিও সাগরদ্বীপের ফেসবুক পেজে কমেন্ট সেকশনে গিয়েও জানাতে পারেন। প্রিয় শ্রোতা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে হাতিয়া রেডিও সাগরদ্বীপ 99.2 FM এর পরিবেশনায় হ্যালো রেড ক্রিসেন্ট আমরা শুনছি আপনাকে অনুষ্ঠানটি শুনলেন। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি পাপিয়া সুলতানা, প্রযোজনায় রেডিও সাগরদ্বীপ 99.2 FM। অনুষ্ঠানটির কারিগরি নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি CEA টিম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশ। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হবে আগামী বুধবার বিকেল 3:15 শুনবেন আশা করি। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘূর্ণিঝড় থেকে নিরাপদ থাকুন। অনুষ্ঠানটির গ্রন্থনায় কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি CEA, সহযোগিতায় ডিজাস্টার রেসপন্স ডিপার্টমেন্ট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, BDRCS ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি IFRC।